আপনাদের সবাইকে এক্সপ্লোরার তন্ময় চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের অফবিট ইস্ট সিকিম ট্যুরের অন্তিম পর্ব, যেখানে আমরা পদ্মচেন থেকে যাব প্রথমে ঋষিখোলা, তারপরে ঋষিখোলাতে ওয়ান নাইট স্টে করে আমরা সোজা চলে যাব আমাদের গন্তব্যের ট্রেন ধরার জন্য এনজিপিতে। ঘড়িতে সময় এখন 4:30। আমরা পৌঁছে গেলাম পদ্মচেনের হোমস্টেতে। এই হচ্ছে পদ্মচেনে আমাদের রুম, ডাবল বেড, আর এই হচ্ছে ওয়াশরুম। বেলা অনেক বেড়ে গেছে, তাই সোজাসুজি চলে এসেছি ব্যাগপত্র রুমে রেখেই লাঞ্চ করতে। উদরকে তৃপ্তি না করেই কোনো কাজ ভালো হয় না, তাই সোজা চলে এলাম হোমস্টের কিচেনে। আর এই হচ্ছে আমাদের পদ্মচেনের যে হোমস্টে, তার কিচেন, তার সাথে অ্যাটাচ ডাইনিং রুম। তার আগের দুটো রাত বা দুটো দিন যেখানে কাটিয়েছি, প্রথম হচ্ছে সিলারি গাঁও, 2 হচ্ছে জুলুক, তার তুলনায় এখানকার ব্যবস্থাপনা যথেষ্ট উন্নত এবং যার মানও অনেকটা ভালো, যার সব দিকটাই নিখুঁত, একদম পরিষ্কার করে সাজানো, আর যা একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে তৈরিও করে। ক্যামেরার কথা আলোচনা করতে করতে তার সাথে গরম ভাত আর তার সাথে গরম ডাল, এ যেন এক অমৃত সমান খাবারের তৃপ্তি অনুভূতি করায়। তার সহযোগে ছিল স্কোয়াশের তরকারি, ডিমের কালিয়া ও লাস্টে এদের প্রেফারেবল সেই পাহাড়ি আচার। ইতিমধ্যে সূর্যের আলো বিদায় জানিয়েছে, এসে গেছে সন্ধ্যা। ঘড়িতে সময় এখন 5:18। আজকে যেহেতু সকাল 8টায় আমরা জুলুক হয়ে নাথুলা পাস আর ছাঙ্গুলেকের উদ্দেশ্যে গিয়েছিলাম, আর আমাদের ব্যাক করে আবার পদ্মচেনের হোমস্টেতে আস্তে আস্তে বিকাল 4:30 বেজে গিয়েছিল। তারপরেই খাওয়া দাওয়া করে একদম সোজা ড্রেস আপ চেঞ্জ করে এবার একটু রেস্ট নেওয়ার জন্য বসে পড়েছি। এবার একটা হালকা ছোট্ট ঘুম, তারপর সন্ধ্যের চা দিয়ে আবার শুরু হবে রাত্রিরের গল্প কথা। ঘড়িতে সময় এখন 9:10, আর এই মুহূর্তে হোমস্টের কিচেন থেকে ডাক পড়ে গেছে। এবার যাবো, গিয়ে রাত্রে খাওয়া দাওয়া করবো, করে একটা লম্বা ঘুম দিই, আবার কালকের জন্য রেডি হওয়া, কারণ কালকে আমরা এখান থেকে যাব ঋষিখোলা। রুটি, চিকেন কষা, আলু ভাজা, তার সাথে 1 টুকরো কাঁচা লঙ্কা আর 1 টুকরো পেঁয়াজ। না, এখানে 30 টাকা নয়, এখানে টোটালটাই আমাদের বাজেটের মধ্যে। ঘড়িতে সময় এখন 6:15। পদ্মচেনে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই। এখন কালকে রাত্রে ঠান্ডা মোটামুটি জুলুকের থেকে অনেকটাই কম ছিল, আর যেহেতু কালকে ট্রাভেল অনেকটাই হয়েছে, সেই অর্থে খাওয়া দাওয়া সেরেই সোজাসুজি ঘুম দিয়ে দিয়েছিলাম। আজকে আর একদম মর্নিংটা ফ্রেশ মর্নিং, তো আপাতত একটু ফ্রেশ হয়ে বাইরেটায় যাব, দেখব পদ্মচেন গ্রামটাকে। এই হচ্ছে হোটেলের বাইরে থেকে, মানে আমাদের হোমস্টের বাইরে থেকে এই পদ্মচেন গ্রামের ভিউ, যেখানে সুন্দর পাহাড়ি রাস্তা উঠে গেছে সুদূর পাহাড়ের একদম উপরে। এখন ঘড়িতে সময় 6:40। সূর্যের আভার প্রথম 6টা এখানে পৌঁছে গেছে, কিন্তু পুরোপুরি প্রকাশ এখনও পৌঁছায়নি। নিজের রুম থেকে এইরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। ঘড়িতে সময় এখন 7:34। চলে এসছে বেডটি, তো বেডটি এটা নয়, তার আগেই স্নান সেরে একদম রেডি হয়ে গেছি। আর এখানকার টেম্পারেচার মোটামুটি প্রায় রাত্রির দিকে খুব ঠান্ডা থাকলেও এখন সকালের দিকে মোটামুটি আমাদের ওদিকে যেরকম টেম্পারেচার আছে সেই রকম প্রায় 14-15 এরকম। সেক্ষেত্রে এখানে মানে ঠান্ডাটা অতটা অনুভব হচ্ছে না, তবে এখানকার যে একটা কুলনেস, একটা যে ব্যাপার, নিরিবিলি শান্ত স্নিগ্ধ, সেই ব্যাপারটা একদমভাবে আপনাকে আকর্ষণ করবে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের রোদ প্রখর হওয়ায় আর সেইভাবে ঠান্ডা অনুভূতি হচ্ছে না। আরেকটি কথা, আমরা যেহেতু
সিকিমের উপরের পাহাড়ি থেকে নিচের দিকে নেমে এসেছি, তাই এই নিচের পাহাড়িতে মেঘেদের আনাগোনা কম। সেই অর্থে এখানে সূর্যের প্রভাবটাও একটু বেশি পরিমাণেই পড়ে। ঠিক এইরকম একটা জায়গায় বসে সারাটা দিন ধরে অলীক কল্পনার জগতে নিজেকে ভালো রাখা যায়। পাহাড়ে জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হলেও তবে এখানের জীবনযাত্রায় একটা শান্তি সর্বদাই বিরাজ করে। আর পদ্মচেনের হোমস্টের এই ব্যালকনিটা আমার এতটাই পছন্দের যে আমি বারবার এই ব্যালকনিটা থেকেই দূরের পাহাড়ের দিকে তাকিয়ে বিভোর হয়ে যাচ্ছি। পদ্মচেনের এই ছোট ব্যালকনিতে বেশ বসে আপনারা দূরের পাহাড়িতে নজর রাখতে রাখতে কখন যে ভুটানের ওপর আপনাদের চোখ পড়ে যাবে আপনারা ধরতে পারবেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকমই যে সিকিমের পদ্মচেন গ্রাম থেকে উপরের যে অপর দিকের যে পাহাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুটান দেশের। সময় এখন 8:33। এই মুহূর্তে চলে এসেছি পদ্মচেনের ভিউ পয়েন্টে, যেখান থেকে মোটামুটি আরও ভালোভাবে এই পাহাড়ের সৌন্দর্যকে দেখা যাবে, তার সাথে উপভোগও করা যাবে। কালকে ওই যে জুলুক থেকে ওই ওপরের রাস্তা দিয়ে আমরা নিচে নেমে এসেছিলাম। নিচে এসে এই গ্রামটার নাম হচ্ছে পদ্মচেন, যার ওই দিকটাই হচ্ছে ভুটান। এখানে নানা রকম হোমস্টে আছে। আর সিকিম মানেই হচ্ছে মেঘেদের রাজ্য, মেঘেদের শহর, মেঘেদের রাজত্ব। আপনি যখন যেখানেই সূর্যালোকে থাকুক না কেন, হঠাৎ করে কখন যেন মেঘ এসে আপনাকে স্পর্শ করে যাবে সেটা কল্পনাতীত। আর এই নিচের প্রতিটি বাড়িগুলি হলো এক একটি হোমস্টে। পদ্মচেন থেকে দেখা যাচ্ছে এই যে পাহাড়িটা, সেই পাহাড়িটা হচ্ছে ছোট পাহাড়ি, কিন্তু এর পেছনে যেটা মেঘে রাখা পাহাড় আছে সেই পাহাড়টাই হচ্ছে জুলুকের ফার্স্ট পয়েন্ট। সেখান থেকে হচ্ছে জুলুকের জিগজ্যাগ রুট স্টার্ট হয়। আপনারা চাইলে যখন পদ্মচেন আসবেন এই ম্যাপটাকে আপনারা টাইম লাইনে আপনাদের রেখে দিতে পারেন সেভ করে। ভবিষ্যতে আপনাদের পদ্মচেনে কোথায় কি আছে না আছে সেইগুলো জানতে সুবিধা হতে পারে। যারা সিকিম ঘুরতে চান, তার সাথে চান চেনা ভিড় থেকে একটু অচেনা জায়গায় নিজেকে হারিয়ে ফেলতে, তো তাদের 4 রাত 5 দিনের সিকিম ভ্রমণে তারা অফবিট জায়গা হিসেবে প্রথম দিনে স্টে হিসেবে রাখতে পারেন সিলারি গাঁওকে, সেকেন্ড দিন রাখতে পারেন জুলুকে, তৃতীয় দিন রাখতে পারেন পদ্মচেনে এবং চতুর্থ দিন হচ্ছে ঋষিখোলাতে। তবে ভিডিওর চক্করে এখন কোনো জায়গায় আর সেভাবে আপনার ওই অফবিটার জায়গা নেই। সমস্ত জায়গাতেই মানুষের কম বেশি ভিড় আনাগোনা ইত্যাদি বেড়েই চলেছে। তো যদি এইগুলো রাখতে পারেন, যদি যারা একটু মনে করেন চেনা জায়গায় যাবেন না, অচেনা জায়গায় যাবেন, একটু প্রকৃতিকে এক্সপ্লোর করবেন, নিজের মতন করে ব্যস্ততা যে ফাঁকি দিয়ে নিজেকে নিজের মতন সময় কাটাতে এসছেন, সেই জিনিসগুলোকে মাথায় রাখবেন, তাহলে বলবো এই জায়গাগুলো মানে অতটা জৌলুসপূর্ণ না হলেও কোথাও না কোথাও একটা মনোরম শান্তির পরিবেশ আপনাকে উপহার দেবে। তার সাথে আপনি আপনার মতন ফ্রেশ হয়ে বলুন বা নিজস্ব একটা সময় বার করে নিজের মতন করে এক্সপ্লোর করতে পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন। না লাগবে গাড়ি, না লাগবে কারোর পারমিশন। উঁচু পাহাড়ি থেকে যতই আমরা নিচের দিকে নামবো ততই দেখতে পাবো পাহাড়ের গায়ে বেড়ে ওঠা বড় বড় সব গাছেদের সমাহার। এবার হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট করে আমাদের ঋষিখোলার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। পদ্মচেন হোমস্টেতে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ঋষিখোলার উদ্দেশ্যে। তার আগে অবশ্যই আমরা রাস্তায় দেখব দুটি জিনিস, এক হচ্ছে আরিটাল লেক, দুই হচ্ছে ষড়ভুজের গণেশ মন্দির। পাহাড়ি ঘুরতে এলেই যেখানে সেখানে আটকে যাওয়ার মতন মানসিক প্রস্তুতি আপনাকে নিয়ে রাখতেই হবে, কেননা পাহাড়ে যেহেতু সিঙ্গেল ওয়ে চলে, সেই অর্থে রাস্তায় যে কোনো রকম কাজ হলেই দুদিক থেকেই গাড়িকে আটকে দেওয়া হয়। যতক্ষণ না পর্যন্ত সেই কাজটি সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই জ্যামিংয়ে ফেসে থাকতে হয়। অবশেষে 40 মিনিট পর আমরা মুক্তি পেলাম সেই জ্যাম থেকে। সেই জ্যাম থেকে গাড়ি আমাদের সোজা ছুটে চলল আরিটাল লেকের উদ্দেশ্যে। পাহাড়ের সৌন্দর্যতা পাহাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পাহাড়ের উপরিভাগে কোথাও তুষারাবৃত থাকে, আবার পাহাড়ের নিচের দিকে
সেখানে থাকে ছোট সুন্দর ভ্যালি, তার সাথে কিছু কাঠের বাড়ি, তার সাথে কিছু সাজানো চা বাগান বা ফুল বাগান। সব মিলেই একটা পাহাড়ির আমরা বিভিন্ন রূপ দেখতে পাই। ঘড়িতে সময় এখন 11:34। এই মুহূর্তে চলে এসেছি ঋষিখোলা যাওয়ার পথে 4600 ফিট উচ্চতায় অবস্থিত ল্যাম্পোখাড়ি লেক বা আড়িতার লেক। এটার দুটো নাম আছে। এখানকার লোকাল নাম, স্থানীয় নাম অনুযায়ী হচ্ছে ল্যাম্পোখাড়ি লেক, আর আমাদের কাছে এই লেকটা আড়িতার লেক নামে পরিচিতি পায়। তারা মোটামুটি এই উচ্চতায় এই লেকের মধ্যে মাছ টাছ সবই আছে, হাঁসও চলছে। এই লেকটির জল সবুজ পুকুরের মতন হলেও 4600 মিটার উচ্চতায় অবস্থিত এই লেকটা প্রকৃতির দ্বারা সৃষ্ট একটি প্রাকৃতিক লেক। আপনারা যদি চান তাহলে এই লেকটির চারিদিকটা পায়ে হেঁটে পরিক্রমা করতে পারেন। এই আড়িতার লেকটি 1120 ফুট লম্বা এবং 240 ফুট চওড়া। ইস্ট সিকিমে অবস্থিত সবথেকে পুরানো একটি ন্যাচারাল লেক। আমরা এখন পেছনে আড়িতার লেককে ফেলে রেখে উপরের পাহাড়িতে উঠছি। লাইক এ শর্ট ট্রেক, দেখা যাক ওই উপর থেকে কি ভিউ আমরা পেতে পারি। ট্রেক করতে করতে এই মুহূর্তে আমরা ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি। ইটস লাইক এ एडवेंचरस जंगली ट्रेक লাগছে, তাই তো মান্ডি? वी नीड दिस काइंड ऑफ ट्रेक। और ऊपर में जाएगा কত মিটার হবে এসেছি? 400-500 মিটার হবে মনে হচ্ছে। বেশ কয়েকশো মিটার বা 1 কিলোমিটার হবে। উপরে একটা মন্দির আছে। আড়িতার লেকের পাশে পাহাড়িতে মোটামুটি একটা শর্ট ট্রেক করে উঠতে হবে। এই পাহাড়ি রাস্তা দিয়ে এসেছি, আবার উপরে যাব। সামনে যাচ্ছে, আপনারা আগের ভিডিওতে দেখেছেন, আগের পর্বে আমার অমরনাথ যাত্রার সঙ্গী মিস্টার মান্ডি। এখনও বাকি আছে, তারই মাঝে প্রায় কিলোমিটার বা 900 মিটার উঠে একটা আড়িতার লেকের পাশের পাহাড়ি থেকে একটা ম্যাজেস্টিক ভিউ পেলাম। অনবদ্য দারুণ। তার সাথে চলছে মেঘের আর সূর্যের লুকোচুরি খেলা। জয় শিব শম্ভু। প্রথমে ভেবেছিলাম যে হয়তো জাস্ট কয়েকশো মিটার উচ্চতায় হয়তো আড়িতার লেকের পাশ দিয়ে যে পাশের পাহাড়িতে যে মন্দিরটা আছে, কিন্তু রাস্তাটা টোটালটাই প্রাকৃতিক রাস্তা আর একদম সংকীর্ণ রাস্তা। বেশ উঠতে বেশ কষ্টকরও লাগছে। মনে হচ্ছে পাশের কিছু মানুষের আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে প্রায় পৌঁছে গেছি। আর তার সাথে সাথে এই রাস্তাটায় মানে বৃষ্টিপাত হয়ে অনেকটা শ্যাওলা হয়েছে, যার জন্য উঠতে স্লিপও লাগছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওই যে দেখুন, ওই রাস্তা দিয়ে আমরা সোজা উপরে উঠছি। নিচের আর কোনো কিছু দৃশ্য দেখা যাচ্ছে না, টোটালটাই জঙ্গল। চলে এসেছি, মোটামুটি ট্রেক কমপ্লিট। হোয়াট এ লাভলি ভিউ। ট্রেক কমপ্লিট করে আসার পর এটাই যেন একটা সার্থকতা বহন করে।
ওই যে নিচে দেখা যাচ্ছে আরিতার লেক, ওই লেকের নিচ থেকেই আমরা মোটামুটি ট্রেক করে ওপরে এসেছি এই জায়গাতে। ওই যে লেকের ওই সাইড দিয়ে ঘুরে 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 বেঁকিয়ে আমরা চলে এসেছি একটি মন্দির, গণেশ মন্দির ক্রস করে এই জায়গাতে। এটা হচ্ছে টপ ভিউ পয়েন্ট। ওপরে পৌঁছেই অল্প বিশ্রাম নিয়েই এবার নিচে নামার পালা। প্যাকেজ ট্যুরের মধ্যে হালকা একটা শর্ট ট্রেক তার আনন্দটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর যদি সেই রাস্তা হয় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, তাহলে তো একদম ষোলকলা একেবারেই পূর্ণতা পেয়ে যায়। চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই ঠিক কোন জায়গা থেকেই আমি এই ট্রেকটা শুরু করেছিলাম। যে আরিতার লেক, আর আরিতার লেকের পাশ দিয়ে আছে ওয়ে টু মাংখিম। এটাই হচ্ছে ট্রেক, যেটা উপরে গেলে এই ভিউটা পাওয়া যাবে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। এর একদম শেষের দিকে একটা জায়গা আছে, সেই জায়গা থেকেই আমরা অবশ্যই লোকেশান নির্দেশ করা আছে, সেখান থেকেই আমরা ট্রেকটা করেছিলাম। ভালো লাগলো, বেশ অন্যরকম লাগলো। নর্মাল গাড়িতে ঘোরার শেষে যেহেতু মোটামুটি আমি বা আমার সাথে যে আমার বন্ধু আছে মান্ডি, সে সাধারণত একটু ট্রেকিং ভালোবাসে, তো সেই অর্থে আমাদের কাছে এই মানে এই শর্ট ট্রেকটা যেটা আরিতিয়ার লেকের পাশে আছে, ঠিক আছে, মাংখিম যেটা যেতে হবে, মানে যে একটা স্পট একটা আর কি, উপর থেকে টপ আরিতিয়ার লেকের ভিউটা পাওয়া যাবে। তো আমাদের ভালোই লাগলো। মোটামুটি প্রায় আসা যাওয়া নিয়ে, যেহেতু আমরা ওখানে প্রায় মিনিট 10-15 বসেছিলাম, প্রায় সব মিলিয়ে 1 ঘন্টা একটু কমই লেগেছে। কিসের মন্দির এটা? কি মন্দির এটা জানি না, তবে মনে হচ্ছে এখানকার কোনো ভৈরবনাথই হবে, যে এখানকার মানে সিকিমের কোনো আঞ্চলিক দেবতা। তার সময় আমরা ওই প্রান্ত দিয়ে শুরু করেছিলাম, ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে গিয়ে ট্রেক করে আবার এইটা দিক দিয়ে এসে এটা দিক দিয়ে ফিরে আমরা গাড়ির কাছে যাব। এখান থেকেই গাড়ি আমাদের চলে যাবে সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রেঞ্চকে সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরে, যেটা ঋষিখোলা যাওয়ার পথে পড়ে। এই একটি সুনিপুণ শিল্পকলা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। ফিরে যেতে হবে সেই পৌরাণিক যুগের, যখন সেই মন্দার পর্বতকে দিয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল। সেই সময় সমুদ্র মন্থন চলাকালীন যে বাসুকী নাগের মাথার দিকে ছিলেন অসুররা এবং তার লেজের দিকে ছিলেন দেবতারা, আর সেখান থেকে যে রত্নগুলো উঠেছিল সেগুলি হলেন মা লক্ষ্মী এবং গজলক্ষ্মী এবং ঐরাবত হাতি এবং নানান ধরনের বস্তু। তার সাথে উঠেছিল বিষ এবং অমৃত, এবং মহাদেব সেই হলাহল বিষ পান করেছিলেন, তারই একটা রেপ্লিকা এখানে এই সমুদ্র মন্থনের মধ্যে দেখানো হয়েছে। আর নিচে কুর্মা অবতারে ছিলেন বিষ্ণু, যিনি এই মন্দার পর্বতকে তার পিঠের ওপর ধারণ করে এই সম্পূর্ণ সমুদ্র মন্থনকে নিয়ন্ত্রণ করেছিলেন। এই হচ্ছে সামনের সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরের ভিউ, যা সম্পূর্ণ সুনিপুণ শিল্পকলা দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন 16 ভুজ বিশিষ্ট সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি, আর এটা হলো র্যাঞ্চকে অবস্থিত। যখন আমরা ওই ঋষিখোলার দিকে যাচ্ছি তখনই পড়লো এই সুন্দর গণেশ মন্দিরটি। মন্দিরের দেওয়ালগুলিতে গণেশের বিভিন্ন অবতার এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীতে গণেশের যে অবদান রয়েছে, সেই অনুযায়ী বিঘ্ননাশক গণেশ, শিবতনয় গণেশ যে রূপ নিয়েছিলেন এবং তার যে অবদান, সেগুলি মন্দিরের, এবং যখন যিনি যতগুলি হাত নিয়েছিলেন বা যতগুলি মস্তক ধারণ করেছিলেন, প্রতিটিরই ঘটনা এখানে তার অবতারের বিভিন্ন রকম অনুরূপ শিল্পকর্মের মাধ্যমে তার অবতারগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরেই আমরা চলে এসেছি গণেশ মন্দিরের পাশেই অবস্থিত বজরংবলী মন্দিরে, যেখানে বজরংবলীর একটা খুব সুন্দর মূর্তি রাখা হয়েছে এবং তার সাথে মন্দিরের দেওয়ালে রামায়ণের বিভিন্ন পটভূমিকাকে ফুটিয়ে তোলা হয়েছে। এটাতে যখন বিশল্যকরণী নিয়ে
হনুমান ছুটে এসেছিল, বিশল্যকর্ণী হনুমান উঠছে, যখন হনুমানের সাথে রাম এবং লক্ষ্মণের সাক্ষাৎ হয়েছিল, যখন হনুমান লঙ্কায় অগ্নিসংযোগ করেছিল, ওইখানে দেখানো হচ্ছে রাবণের সভাতে হনুমানের বিচার চলছে, ওইখানে হনুমানের লেজেতে আগুন দেওয়া হয়েছে। এখান থেকে সোজা আমরা চলে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। সামনের যে নদীটা দেখতে পাচ্ছেন সেই নদীটি হলো ঋষি নদী, এবং এই শীতকালীন সময় নদী থেকে ডাম্পিং করে বালি তোলা হয় বলে এই রাস্তাঘাটটা অত্যন্ত কর্দমাক্ত পরিস্থিতিতে পড়ে রয়েছে, যার জন্য পর্যটকরা এই জায়গায় আসতে পারছেন না। ঘড়িতে সময় এখন 3:08, আমরা চলে এসেছি ঋষিখোলাতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, সবুজ বনানী দিয়ে ঘেরা আমাদের হোমস্টে, যা অত্যন্ত প্রাকৃতিক এবং অত্যন্ত সুন্দর। এই হচ্ছে ঋষিখোলাতে আমাদের জন্য অ্যালট করা হোমস্টে। এই ঘরটাতে দুজনের জন্য অ্যালট করা হয়েছে, তো যত সম্ভব খুব মেরে কেটে 3জন 6জন অনায়াসে শোয়া যায়। আর এই হচ্ছে এখানকার বাথরুমের কন্ডিশান। তবে এখানে কোনো গিজার দেওয়ার কোনো সিস্টেম নেই, নর্মাল একটা জানলা। আগেরগুলোতে যেখানে 2-3টে জায়গায় ছিলাম প্রতিটাতেই গিজারের ব্যবস্থা ছিল, কিন্তু এখানে কোনো গিজারের ব্যবস্থা নেই। তুয়ালে আর সাবান এরা দিয়ে গেছে। ঘড়িতে সময় এখন বিকাল 3:30-এর কাছাকাছি। চলে এসেছি হোমস্টের ডাইনিং রুমে। তবে এখানকার যা খাবারের টেস্ট ছিল তা ছিল একদম আমাদের বাঙালি খাবারের মতন। আবারও চলে এসেছি ঋষি নদীর ধারে, ঋষিখোলা গ্রামে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেদিকে আছি হোমস্টেটা হচ্ছে এই দিকে, আর আমাদেরকে নদী পেরোতে গেলে যেতে হবে ওই দিকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাঝখানে যে নদীর বালি তোলার জন্য রাস্তাঘাটের অবস্থাটা এই করে দেওয়া হয়েছে, মানে কোনো রকমভাবেই রাস্তাটা পার করে নদীর দিকে আর যাওয়া যাচ্ছে না। আরও যাওয়া যাবে কি না তা বোঝা যাচ্ছে না, দেখা যাক। লেটস ট্রাই। উঠার কি আগে জিতে চলে এসেছি কাদা জয় করে একদম ঋষিখোলাতে নদীর পাড়ে। এবার আমরা ভিউটা জাস্ট দেখাই তোমাদের। অসাম অসাম, কি দারুণ না? সত্যি যদি কাদাটা পেরিয়ে না আসতাম তাহলে এত সুন্দর ভিউটা আমাদের না দেখাই রয়ে যেত। তো এই হচ্ছে ঋষি নদী, এখানে বসে দুজন তাদের স্পেশাল টাইম কাটাচ্ছে, তার সাথে এদিকে বয়ে যাচ্ছে সেই ঋষি নদীর স্রোত। এখন এই মুহূর্তে আমি এই বাঁশের সাঁকো পোলটা পেরোবো, জাস্ট তোমরা দেখো। This awesome bamboo trek. নদীর জলটা একদম কাঁচের মতন স্বচ্ছ আর পরিষ্কার। পাহাড়ি ঝর্ণার এই অবিরাম স্রোতের শব্দ যেন নিঃশব্দে তার উপস্থিতিকে জানান দেয়। এখন 3:55 হলো, আমরা চলে এসেছি ঋষিখোলা নদীর চরে। এখান থেকে বর্ষাকালের এই পুরোটাতেই হয়তো স্রোত বয়, তবে এখন শীতকালীন মরশুমে নদীর একটা ধার দিয়ে জলস্রোত বইছে, আর অন্য ধারগুলো দিয়ে জলস্রোত না বওয়ার জন্য নদীর পাড়ে নেমে বসাও যাচ্ছে, ছবি তোলাও যাচ্ছে। ঋষিখোলা নদীর এই দিকটা হচ্ছে সিকিম, মাঝখানে নদী,
আর এই দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা এখন ঋষি নদী ক্রস করে চলে এসেছি গোর্খাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গলে। ও লাঞ্চে ঢিকুর, সরি। ওই দিকটা হচ্ছে সিকিম, মাঝখানে ঋষিখোলা নদী, আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদী ডিঙিয়ে বাঁশের পোল দিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে। যাই হোক, এই সিকিম ট্যুরটা আমার কাছে অফবিট সিকিম উইথ সিল্ক রুট, তো বেশ কিছু অ্যাডভেঞ্চারাস আর অনেক রকম টুকটাক, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে একটা রেস্ট থেকে শুরু করে ছোটোখাটো ট্রেক হিসেবে শুরু করে একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কোনো রকম কোনো কিছুর গুঞ্জাইশই নেই যে ভালো লাগবে না বা কোনো কিছু। সিম্পল 4 নাইট 5 ডেজের প্রপার, আর সমস্ত কিছুর গাইডলাইন পেয়ে যাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার তন্ময়েতে। চলেছে ঘড়িতে সময় এখন 4:05। তো খুব জোর হলে ম্যাক্সিমাম 30 থেকে 35টা মিনিট আছে এখানে সূর্যের আলো থাকবে, তারপরে সূর্যাস্ত হয়ে যাবে। ঠান্ডার কথা বললে দিনের বেলাতে এখানে সেরকম কোনো ঠান্ডা নেই, তবে রাতের বেলাতে যারা হোমস্টের লোক তারা বলছেন যে রাতের বেলাতে মোটামুটি টেম্পারেচার অনেকটাই নেমে যেতে পারে, তবে খুব সেই জুলুকের মতন 2-3 হয়তো হবে না, কিন্তু অনেকটাই নেমে যাবে। সেই তো নামলো। প্রায় সন্ধে হব মুহূর্ত চলে এসেছে। এই মুহূর্তে আবার পশ্চিমবঙ্গ থেকে চলে এলাম সিকিমের দিকে। ঋষিখোলা নদীর চরে আবার অন্য একটা দিক দিয়ে, আবার সিকিমের দিক দিয়ে যাচ্ছি। সময় এখন 5:19, আর আমরা নদী থেকে এসে জুতো ভর্তি কাদা নিয়ে চলে এসেছি রুমে, আর সেই সবগুলো পরিষ্কার করে আপাতত রেস্ট নেওয়ার জন্য বসে পড়ছি এই নরম ব্ল্যাঙ্কেটের একদম নিচে। সাথেই রয়েছে লাগেজ, আর এখন জাস্ট একটা রেস্ট নেওয়ার ইচ্ছা। বেশ ঘন্টাখানেক একটা ঘুম হবে, তবে এখানে শীতের আমার সেই রকম নেই, যেরকমটা আমাদের সমতলে রয়েছে ঠিক সেই রকমই লাগছে। উপরন্তু এখানে এখানে ঠান্ডা এতটাই লাগছে যে পাখা চালাতে হচ্ছে। আর ওই কর্নারে আমাদের কাদা লাগা জুতো সব শুকোতে দেওয়া হয়েছে, জুতো ধুয়ে। ছবি তুলতে গিয়ে এতটাই আমরা মনমোহিত হয়ে পড়েছিলাম যে কোথায় কাদা রাস্তা পেরোর সময় আর কোথায় মাটি, তার তালজ্ঞান দিক বিদিক শূন্য হয়ে পড়েছিলাম। যার পণ্যায় পুরো জুতোতেই কাদা, অগত্যা জুতো পরিষ্কার করে তাতে খবরের কাগজ ভরে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি শুকোয়। এবার একটা শটা একটু রেস্ট নেওয়ার পালা। মোটামুটি রুমের ছবি দেখিয়েছি, বিছানাপত্র যত পরিষ্কারই আছে। বাই বাই, আবার দেখাচ্ছে সন্ধ্যাবেলা চা খাওয়ার সময়। হচ্ছে আমাদের হোমস্টের সন্ধ্যাবেলার রাতের হলুদ আলোয় বেশ সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা চা খেয়েই তার ঘন্টা 2 পর করে নিলাম রাতের ডিনার। তবে এবারে রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা। যাই হোক, শেষের দিনে তবু মুখের টেস্টটাকে একটু বদলানো গিয়েছিল। ঘড়িতে সময় এখন 10:45, তাই আজকের মতন এই পর্যন্তই। কেননা আমরা ঋষিখোলা থেকে কালকে চলে যাব এনজিপিতে, সেখান থেকেই ধরবো আমাদের ফেরার ট্রেন। ঋষিখোলা থেকে বেরিয়ে যাওয়ার আগে চেষ্টা করব আরেকটি বারের জন্য নদীর পাড়ে যাওয়ার, কেননা কাদার জন্য তো সেভাবে নদীর পাড়ে যাওয়াই হয়নি। তাই এখনকার মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে। ঘড়িতে সময় এখন 7:10, চলে এসছে মর্নিং টি। আর এই সকালের চায়ের টেস্ট আস্বাদন করতে করতে ব্রেকফাস্ট সেরেই আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে পড়বো এনজিপির উদ্দেশ্যে। যা ভেবেছিলাম তাই হলো। অগত্যা সকালে ঘুম থেকে উঠে দেখি সেই একইভাবে ডাম্পিং করে বালি নিয়ে যাওয়া হচ্ছে, তাও আবার কাদাযুক্ত বালি। রাস্তাঘাটের অবস্থা একদম সমীচীন, কোনো রকমভাবেই পেরিয়ে যাওয়া যাচ্ছে না। ঋষিখোলার এই অবস্থা, পুলিশ পার হচ্ছে জেসিপিতে করে ওই পারে।
কোথায় যাচ্ছে এরা? ওই পারে যাবে, কাদাতে যেতে পারছে না ওই জন্য। তবে সেই ইচ্ছাকেই রক্ষা করার জন্য সাহায্য নিতে হলো জেসিবি। অগত্যা সেই জেসিবি চালকের সাহায্যে জেসিবিতে চড়েই আমরা রওনা দিলাম নদীর পাড়ে। লুচি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরেই আমরা চটপট বেরিয়ে গেলাম আমাদের হোমস্টে থেকে। ঋষিখোলা থেকে এনজিপি যাওয়ার আগেই আমরা চলে যাব হংকং মার্কেটে, যা একটি প্রসিদ্ধ মার্কেট। উত্তরবঙ্গ বা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে বেড়াতে আসলে এমন কোনো মানুষ নেই যারা হংকং মার্কেটে আসেন না। ঘড়িতে সময় এখন 1:06। আমরা ঋষিকোলা থেকে সকাল 10টায় রওনা দিয়েছি। মোটামুটি শিলিগুড়ি পৌঁছাতে আর 1 ঘন্টা লাগবে। দুটোর মধ্যে আমরা শিলিগুড়িতে পৌঁছে যাবো। এই মুহূর্তে সেবক রোড পেরিয়ে চলে এসেছি। অবশেষে আমরা চলে এলাম হংকং মার্কেটে। দুপুরবেলার সময়ের জন্য এই মার্কেটটি অনেকাংশেই ফাঁকা ছিল। ঘড়িতে সময় এখন 5:54। এই মুহূর্তে রয়েছি হংকং মার্কেটে। তো মোটামুটি জিনিসপত্রের যা দাম বলছে সব হচ্ছে আকাশ ছোঁয়া। এর থেকে আমাদের কলকাতা বড় বাজারে তুলনামূলকভাবে সস্তায় অনেক জিনিস পাওয়া যাবে। তবে এখানে পাওয়া যাবে না তা নয়, তবে বিভিন্ন রকমের কাস্টমার আছে। তবে যেখানে যাকে যেরকম পারছে সেরকমভাবে মুরগি বানিয়ে দিচ্ছে। তবে আমি এখানে পেয়েছি আপনার বলেছিল 250 টাকা করে সোয়েটার। তবে আর মোটামুটি মার্কেট এরিয়াটা বিশাল বড়। আপাতত কখন 1 নম্বর গেট দিয়ে ঢুকছি, কখন 2 নম্বর গেট দিয়ে ঢুকছি, কখন 3 নম্বর 4 নম্বর গেট দিয়ে ঢুকছি, মানে বুঝতে পারছি না। মানে চারিদিকে খালি বহু রকম জিনিসপত্রের ছড়াছড়ি, মানে কী কিনবো কী কিনবো না। তবে তুলনামূলকভাবে যদি দরদাম করতে পারেন তবেই এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করা ভালো। বাই চান্স যদি দরদাম করতে না পারেন তাহলে আপনাকে কোথা দিয়ে কেটে ফেলবে আপনারা নিজেও বুঝতে পারবেন না। মার্কেট থেকে অল্প কিছু কেনাকাটা করে আমরা চলে এলাম এনজিপি স্টেশনে। সেখান থেকেই আমাদের 7:55 রয়েছে গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। সেই সরাইঘাট এক্সপ্রেস যা ইন্ডিয়ার ফাস্টেস্ট ট্রেন হিসেবে পরিচিত। আর এই ট্রেনে করেই আমরা পৌঁছাবো হাওড়াতে। ঘড়িতে সময় এখন 8:41। প্রায় 1 ঘন্টারও দেরিতে 1 2 3 4 6 হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার M1। সারাদিনের গাড়ির জার্নি করে এসে ট্রেনেতে সবাই ওঠা মাত্রই যে যার বিছানা নিয়ে নিয়েছে। ডিনার করে আমিও তাই শুয়ে পড়লাম ট্রেনের আপার বার্থে। দেখা হচ্ছে আগামীকাল সকালে। ঘড়িতে সময় এখন 6:04। 3:38-এ ট্রেন বর্ধমানে চলে আসার কথা, প্রায় 2 ঘন্টা 25 মিনিট লেটে 1 2 3 4 6 ডাউন সরাইঘাট এক্সপ্রেস এসে পৌঁছালো বর্ধমান জাংশনে। নির্ধারিত সময়ের 2 ঘন্টা লেটে ট্রেন পৌঁছালো হাওড়া স্টেশনে। সেখান থেকে পুনরায় লোকাল ট্রেনে করে আমার বাড়ি ফেরার পালা। শুরু হবে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে পথ চলা। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। স্টে টিউনড উইথ এক্সপ্লোরার তন্ময়।